তাহলে আবার একটা সময় হয়ে গেছে নতুন একটা দিলখুশ এপিসোডে, আর আপনাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি প্রিয়তোষ হাজির হয়ে গেছি। যাই হোক, কোনো রকম কথা বাড়াবো না, আজকে অনেক বিতর্কিত উত্তর দেব, একটু তৈরি থাকবেন। যাই হোক, প্রথম বন্ধু কমেন্ট করেছেন, ও আপনারা তো আবার লাইক করার কথা না বললে লাইক করতে ভুলে যাবেন, 1500 লাইক কি মনে থাকবে তো? রাহুল বাংলা প্রো, স্যামসাং কেন এক্সিনোস প্রসেসর ব্যবহার করে? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, আমাদের দেশগুলোতে মানে ইন্ডিয়া, বাংলাদেশে যে সমস্ত স্মার্টফোন লঞ্চ হয় সেক্ষেত্রে বেশিরভাগ স্যামসাং এক্সিনোস প্রসেসর ব্যবহার করে, কিন্তু গ্লোবাল মার্কেটে যখন ইউএসএ বা ইউরোপের মার্কেটে স্যামসাং ফোন লঞ্চ করছে তখন কিন্তু তারা কোয়ালকমের প্রসেসর দেয়। আমরা S24 সিরিজের ক্ষেত্রেও দেখেছি আমাদের দেশগুলোতে এক্সিনোসের প্রসেসর S24 এবং S24 প্লাসে, কিন্তু গ্লোবাল মার্কেটে বেশ কিছু জায়গায় কিন্তু লঞ্চ হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট দিয়ে। কিন্তু এক্ষেত্রে স্যামসাং কেন এটা করছে? প্রথমত, স্যামসাং এর নিজস্ব চিপসেট হচ্ছে এক্সিনোস, সুতরাং ডেভেলপ স্যামসাং করছে নিজের পয়সা দিয়ে, সুতরাং স্যামসাং চাইলেই ওই প্রসেসরটাকে নিজের ফোনের জন্য কাস্টমাইজ করতে পারছে। আর প্রথমত, স্যামসাং এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ধরনের ফিচার দিচ্ছে, যে ফিচারগুলোর জন্য হয়তো কোয়ালকমের প্রসেসর ইউজ করতে গেলে কোয়ালকমকে আরও বেশি রয়্যালটি দিতে হবে, সেই রয়্যালটির ঝামেলা কিন্তু এক্সিনোসের ক্ষেত্রে থাকছে না। সুতরাং স্যামসাং চাইছে এক্সিনোস প্রসেসরটাকে সেটেল করে দিতে। এএমডির সাথে তারা কোলাবোরেশন করে এখন এএমডি জিপিইউ দিচ্ছে, কিন্তু এখনও স্যামসাং কিন্তু সঠিকভাবে সেটেল করে উঠতে পারেনি। এক্সিনোসের প্রসেসর এখনও গরম হচ্ছে। আমরা S24 সিরিজের যখন রিভিউ করেছিলাম তখন বলেছিলাম এক্সিনোস প্রসেসরের প্রবলেমগুলো। যাই হোক, কিন্তু ইউরোপের মার্কেটে স্যামসাং কোয়ালকম দিতে বাধ্য হচ্ছে, কারণ স্যামসাং এর সাথে কোয়ালকমের অলরেডি একটা পার্টনারশিপ আছে। সেখানে যদি এক্সিনোসের প্রসেসর স্যামসাং ইউজ করতে যায় তাহলে কোয়ালকমকে রয়্যালিটি দিতে হবে। হ্যাঁ, প্রসেসর ইউজ না করলেও কোয়ালকমকে রয়্যালিটি দিতে হবে, তাতে স্যামসাং এর খরচ বেশি পড়ে যাবে। অর্থাৎ স্যামসাং নিজের খরচ কমাতে অবভিয়াসলি আমাদের ঘাড়ে এক্সিনোস চাপাচ্ছে, এটাই সত্যি। পরের বন্ধু হাসান, 4K 30 fps ভার্সেস 180p 60 fps বেটার কোনটা? ভিডিওগ্রাফির ক্ষেত্রে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আমি বলবো, যদি স্লো মোশন করতে না হয় ভিডিওটা তাহলে 4K 30 fps এ আপনি শ্যুট করুন, তারপরে যখন এক্সপোর্ট করবেন 1080p 60 fps এ এক্সপোর্ট করুন। কিন্তু আপনি যদি ধরুন কখনো সেই ভিডিওটাকে এডিট করে আপনি স্লো মোশন করবেন, কখনো ফাস্ট ফরওয়ার্ড করবেন, এই ধরনের মুভমেন্ট ভিডিও যদি থাকে তাহলে আমি বলবো 180p 60 fps এ আপনি করুন, কারণ এখানে যে ফ্রেম রেটটা অনেকটা ম্যাটার করে। আপনি যদি 30 fps এ ভিডিওটা শ্যুট করে সেটাকে স্লো মোশন করতে যান, সেই স্লো মোশনের যে ভিডিওটা সেটা কিন্তু জিটারি আসবে। তো আমি হলে 1080p 60 fps ব্যবহার করতাম, কারণ আমি আমার ফোনের বিরলে অনেক সময় কিন্তু স্লো মোশন ভিডিওগুলো অ্যাড করি। তো এবার আপনাদের পছন্দ, আর 4K 60 fps থাকলে তো কোনো কথাই নেই। পরের বন্ধু কমেন্ট করেছেন সাইমন, ভাইয়া আপনি বাংলাদেশে আসছেন কবে, আর অবশ্যই আমাদের বাড়িতে আসবেন। সত্যি কথা বলতে এত ভালোবাসা আপনাদের কাছ থেকে পাচ্ছি, এবার বাংলাদেশে না গেলে সত্যিই অন্যায় করা হবে। তবে আমি এখানে একটা জায়গায় চাকরি করি, সেই চাকরিতে এখন ইলেকশন চলছে, তো আমার ইলেকশনের ডিউটি পড়েছে, প্রচণ্ড কাজের প্রেশার। তো অবশ্যই আমি এই বছরের মধ্যে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করব, আর আমি একা যাব না, দরকার পড়লে অভ্রদাকে নিয়েও যাবো। আমি জানি অভ্রদা এই যে গেছিল না 3-4 বার ধরে আমায় ফোন করেছে, তুমি পাসপোর্ট করো চলো একসাথে ঘুরে আসি, কিন্তু এই ইলেকশনের চাপের জন্য আমার যাওয়া হচ্ছে না, কিন্তু কথা দিচ্ছি এই বছরেই যাওয়ার চেষ্টা করব। রিয়াদ, দাদা আমি স্যামসাং S22 প্লাস নিতে চাইছি, কেমন হবে জানাবেন। বিশেষ দ্রষ্টব্য ক্যামেরা বিষয়ে কেমন হবে, পোর্ট্রেট মোড। একদম মার কাটারি একটা স্মার্টফোন। S22 প্লাস ফোনটা দিয়ে আমি এখনও বেশ কিছু বিরল শ্যুট করি, এখনও ইউটিউবের বিভিন্ন ভিডিওতে S22 প্লাসের ফুটেজ আপনি দেখতে পাবেন। আমি মেনলি ওই ফোনটা ইউজ করি। S24 আলট্রা যে ফোনটা, সেটার থেকে আমার পোর্ট্রেট ভিডিওগ্রাফি কিন্তু S22 প্লাসে বেটার লাগছে। হ্যাঁ, আপনারা জানি বিশ্বাস করবেন না, আবার বলবেন যে আমার স্যামসাংয়ের ফোন ইউজ করার অভিজ্ঞতা নেই, তাই বলছি, কিন্তু আমি পার্সোনালি প্রাইমারি ডিভাইস হিসেবে স্যামসাংয়ের স্মার্টফোনই ব্যবহার করি। সুতরাং চোখ বন্ধ করে আপনি যদি অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে S22 প্লাস ফোনটা পান তাহলে নিয়ে নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। ইমরান মুভিজ, ভিভো V30 Pro ভার্সেস স্যামসাং A55 কোনটা বেস্ট হবে? 1 বছর আগে হলেও আমি চোখ কান নাক বুঝে স্যামসাংকে বেস্ট বলে দিতাম, কিন্তু আজকের দিনে ভিভো V30 Pro ফোনটা সত্যিই ভাবাচ্ছে। স্যামসাং A55 ফোনটা যতই ভালো হোক, ডিসপ্লে ডিজেল আর চিন তো কখনোই অতটা মোটা মানায় না, তার সঙ্গে সঙ্গে ওই ফোনটা 40,000 রুপি, এই ফোনটাও 40,000 রুপি। এই ফোনটায় টেলিফটো সেন্সার আছে 50 মেগাপিক্সেলের, কিন্তু স্যামসাংয়ের A55 এর টেলিফটো সেন্সার নেই, আর ভিভো V30 Proতে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। শুধুমাত্র এই ফোনটার একটাই মেন প্রবলেম আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে সিঙ্গেল স্পিকার, আর হচ্ছে ভিভোর ইউআই বেশ কিছু ব্লোটওয়্যার রয়েছে, প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোকে আপনি আনইনস্টল করতে পারবেন। তবে পার্সোনালি আমি হলে ভিভো V30 Pro ফোনটাই কিনে নিতাম। না, এই ফোনটা কোম্পানি পাঠায়নি, সুতরাং আমার অত
তোয়াজ করার অভ্যেস কিন্তু কোম্পানিকে নেই। পরের বন্ধু ট্রু%, স্যামসাং গ্যালাক্সি A55 ভার্সেস S23 ফ্যান এডিশন, কোনটা নেওয়া ঠিক হবে? যদি এই দুটো ফোনের মধ্যেই আপনাকে চুজ করতে হয় তাহলে S23 ফ্যান এডিশন আপনার বেটার হবে, কারণ সেখানে টেলিফটো সেন্সর রয়েছে, সেই ফোনটা ওয়্যারলেস চার্জিং, IP68 রেটিং রয়েছে, মানে একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ফিচারগুলো আমরা S24 সিরিজে পেয়েছি সেইগুলোও কিন্তু আপডেটের মাধ্যমে S23 ফ্যান এডিশনে আসবে। সুতরাং S23 ফ্যান এডিশন A55 এর থেকে অনেক বেটার অপশন একই দামে, যদিও S23 ফ্যান এডিশন অফারে 40,000-এই পাওয়া যাচ্ছে। আর যদি আপনার কোম্পানির ফ্যাসিনেশন না থাকে তাহলে Vivo V30 Pro ফোনটাকেও একবার ভেবে দেখতে পারেন। পরের বন্ধু MD ইলিয়াস মিয়া, এই মুহূর্তে 30,000 টাকার ভেতরে বেস্ট গেমিং ফোন কোনটা হবে একটু বলবেন? বেস্ট গেমিং ফোন এক হচ্ছে IQ Neo 7, এই ফোনটা হতে পারে, আর একটা হতে পারে যে Poco X6 Pro। এই দুটো ফোন 30,000 রুপিতে মার কাটারি একটা গেমিং স্পেসিফিকেশন অফার করছে। মিস্টার ট্রিপল, দাদা বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশে মোবাইল MB অত দাম বেশি কেন ইন্ডিয়ার তুলনায়? মোবাইলের MB মানে মোবাইলের ডেটার দাম নির্ভর করে, এক হচ্ছে মোবাইল প্রোভাইডার যারা আছেন, মানে নেটওয়ার্ক প্রোভাইডার যারা আছেন, আর এক হচ্ছে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার। আমাদের দেশেও কিন্তু একসময় ডেটার দাম অনেক বেশি ছিল, কিন্তু তারপরে জিও লঞ্চ করলো। জিও এসেই সকলকে বললো যে 4G আপনারা ইউজ করুন, আমরা বিনা পয়সায় 4G দেবো। 1 বছর পর্যন্ত জিও সকলকে 4G বিনা পয়সায় ইউজ করতে দিয়েছিল, কিন্তু তখন অন্যান্য কোম্পানি দেখলো জিও তো ফ্রিতে দিচ্ছে, তাহলে আমরা যদি আমাদের ডেটার দাম না কমাই তাহলে তো আমাদের ব্যবসা পাত্তারি গুটিয়ে চলে যেতে হবে। তখন অন্যান্য যে কম্পিটিটর কোম্পানি ছিল এয়ারটেল, ভোডাফোন, তারা MBর দাম কমাতে বাধ্য হলো শুধুমাত্র জিওর সাথে কম্পিটিশনে এটা থাকবে বলে। এমনকি বেশ কিছু কোম্পানি ছিল, টাটা ডোকোমো ছিল, এয়ারসেল, এই ধরনের বেশ কিছু নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি, তারা এই কম্পিটিশনে পেরে উঠতে না পেরে বন্ধ হয়ে গেল, তারা ইন্ডিয়ার মার্কেটে আর নেই। সুতরাং এই কম্পিটিশনের জন্যই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ডেটার দাম কম। এমনকি ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি 5G চালু হয়ে গেছে শুধুমাত্র জিওর জন্য, কারণ জিও ফ্রিতে 5G সকলকে ইউজ করতে দিচ্ছে। যারা কম্পিটিটর কোম্পানি আছে তারা যদি 5G ইউজ করতে না দেয় তাহলে পাত্তারি গোটাতে হবে, এই জন্য এই কম্পিটিশনটাই সব থেকে আগে দরকার। পরের বন্ধু কমেন্ট করেছেন ক্যাপিটাল, 20 থেকে 22,000-এর মধ্যে ক্যামেরা প্রসেসর ভালো, কোনটা বেস্ট হবে? নাথিং ফোন 2A ক্যামেরার জন্য কেমন হবে? নাথিং ফোন 2A ক্যামেরার জন্য খুব একটা যে খারাপ আমি সেটা বলতে পারছি না, তবে হ্যাঁ বেশ কিছু জায়গায় খুব ভালো রেজাল্ট দেয়, বেশ কিছু জায়গায় খারাপ রেজাল্ট দেয়, মানে কনসিস্টেন্ট নয়। নাথিং ফোন 2A আরও কয়েকটা দিন আমি ইউজ করি, ফুল আপডেট আসুক, আপডেটের পর ফোনটার ক্যামেরা কেমন হচ্ছে সেটার আমি বিস্তারিত জানাবো। আর ফার্স্ট ইমপ্রেশন যদি আপনি দেখতে চান তাহলে আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই একবার দেখে নেবেন। নাথিং ফোন 2A যদি আপনি কোনো ফোন এক্সচেঞ্জ করতে পারেন, যদি একটু অফারে 20,000 রুপির আশেপাশে পাওয়া যায়, ওই প্রাইস পয়েন্টে আপনি কোনো রকম ভাববেন না ওই ফোনটাকে বেছে নিতে পারেন। কিন্তু আপনার বাজেট কম হলে IQ Z9 যে ফোনটা, তারপর Vivo T3 বলে একটা ফোন আসছে, ওই IQ Z9 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন কপি করে, তো ওই ফোনটাও আপনার জন্য বেটার হতে পারে। পরের বন্ধু কমেন্ট করেছেন কাজল মণ্ডল, আপনার মুখ দিয়ে কখনো স্যামসাংয়ের সুনাম করতে দেখিনি, আর দেখবই বা কী করে, ওই ফোন কেনার সামর্থ্য নেই আপনার। হ্যাঁ ঠিকই বলেছেন, আমরা মধ্যবিত্ত মানুষ, অত দামি দামি ফোন কেনার সামর্থ্য আমাদের মতো লোকেদের নাই হতে পারে, কিন্তু ভালোটাকে ভালো বলা আর খারাপটাকে খারাপ বলা যদি আমার অপরাধ হয়, আমি অপরাধ করেছি। ওই স্যামসাংয়ের টাকা খেয়ে স্যামসাং ফোন পাঠাচ্ছে বলে একটু ভালো কথা বললাম, এইগুলো আমার দ্বারা হয় না। এই যে আমি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ফোনটা নিজের পকেটের টাকা খরচ করেই কিনেছি। বলে দিই, আমি ইউটিউবে এখন টুকটাক ইনকাম করছি, তাই জন্য হয়তো এই ফোনটা কিনেছি আপনি বলবেন, কিন্তু ইউটিউবে আসার আগে যে S10 ফোনটা তখন একদম ফ্ল্যাগশিপ ফোন, সেই ফোনটা আমি নিজের পয়সা দিয়ে কিনেছিলাম, তখন আমি ইউটিউবে জয়েন করিনি। সেটার রিভিউ প্রথম দিকে হয়তো আমার চ্যানেলে খুঁজেও পেয়ে যাবেন। তো স্যামসাং আমি প্রথম থেকেই ব্যবহার করছি জীবনের, আর আমার প্রাইমারি ডিভাইস সবসময় স্যামসাংই থাকে। তো অবভিয়াসলি আমি স্যামসাংয়ের কোথায় ভালো দিক আছে কোথায় খারাপ দিক আছে এগুলো স্পষ্ট করে বলতে পারি। আমি আজ পর্যন্ত হলফ করে বলতে পারি, আপনি যদি S23 আলট্রা আর S24 আলট্রা ক্যামেরা কম্প্যারিজন করেন, আপনি এক দেখাতেই S23 আলট্রার ছবিগুলোকে ভালো বলবেন, হ্যাঁ যদি পার্সিয়ালিটি না করে থাকেন। তো সেক্ষেত্রে আপনার যদি স্যামসাংয়ের খারাপ দিকগুলো, শুধু স্যামসাং কেন যে কোনো কোম্পানির খারাপ দিকগুলো শুনতে আপত্তি থাকে, তাহলে এই পরিবার আপনাদের জন্য নয়। এই পরিবারটা কোনো কোম্পানির অন্ধভক্ত নয়, প্রত্যেকটা কোম্পানি ভালো দিকের পাশাপাশি খারাপ দিকটাও তুলে ধরবে। কোম্পানি ফোন পাঠালেও আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে দেখবেন হ্যাঁ আমি খারাপ দিকগুলো তুলে ধরেছি। আপনি রিসেন্টলি Poco X6 নিয়েও রিভিউ করেছি, ওটা দেখুন, না হলে লাভা ব্লেজ কার্ভ ওই ফোনটা রিভিউ করেছি, ওইগুলো দেখুন। প্রত্যেকটার উইক পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করি। পরের বন্ধু কমেন্ট করেছেন লক্ষর গেমিং, S22 প্লাস S23 FE ফোনটা, কোন ফোনটা ভালো হবে 60K বাজেট? S22 প্লাস আমি হলে বেছে নিতাম, কারণ সেখানে কোয়ালকম প্রসেসর রয়েছে, আর আমি নিজে ফোনটা পার্সোনালি
ইউজ করে দেখেছি, তেমন কোনো প্রবলেম নেই। কিন্তু S23 ফ্যান এডিশন ফোনটা সত্যিই গরম হচ্ছে। ক্যামেরা রেকর্ডিংয়ের সময় আমার মনে হয়েছে একটু ওভারহিট হয়ে গেলে ফোনটা যে ভিডিও ক্যামেরা সেটা একটু জিটারি এফেক্ট দেয়। S23 ফ্যান এডিশনের ফুল রিভিউতে দেখলেই বুঝতে পারবেন, আই বাটনে লিঙ্ক দিলাম, দেখে নেবেন। পরের বন্ধু কমেন্ট করেছেন আবির হোসেন, মোবাইলের স্পেক্স দেখে মোবাইল কিনবো নাকি অ্যান্ড্রয়েড আপডেট দেখে মোবাইল কিনবো, কোনটা ঠিক হবে? আজকের দিনে অ্যান্ড্রয়েড আপডেটের সাথেও মোবাইল কোম্পানিগুলো খেলা শুরু করে দিয়েছে। আমার মনে হয় একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে 7-8 বছর আপডেট দিচ্ছে, কোনো রকম প্রবলেম নেই, সেই ফোনটাকে ইউজ করা যাবে। কিন্তু একটা 20,000 টাকার ফোনে বলা হলো কোম্পানি 3 বছর বা 4 বছরের আপডেট দেবে, আর প্রসেসরটা একদম কমা একটা প্রসেসর দেওয়া হলো যাতে 1 বছর পর থেকে ফোনটা ল্যাগ করছে, তখন সেই আপডেট দেওয়ার কোনো রকম মানেই হয় না। দেখা গেল কোনো কোম্পানি 3 বছরের আপডেট প্রমিস করছে, কিন্তু আপনি জানেন 1 বছরের পর থেকেই যদি আপডেট দেন তাহলে ওই কোম্পানির ফোনটা একদম ল্যাগ করবে, কোনো রকম পারফরমেন্স ঠিকঠাক দেবে না, তাহলে সেই আপডেটের কোনো মূল্য নেই। দেখবেন প্রসেসরটা আদৌ কতটা ক্যাপাবেল ওই আপডেটটা নেওয়ার জন্য। সুতরাং স্পেসিফিকেশনের সঙ্গে সঙ্গে আপডেট দুটো সমান গুরুত্বপূর্ণ, একটু বুঝে শুনে কিনবেন। পরের বন্ধু কমেন্ট করেছেন শৈলেন, দাদা জিওনি কোম্পানিটা নিয়ে কিছু বলুন, জানা থাকলে জানাবেন। প্রথমত জিওনি কোম্পানিটা একসময় চুটিয়ে ব্যবসা করছিল, তারপরে জিওনির যিনি সিইও ছিলেন তিনি কোনো এক সময় ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, দিয়ে চম্পট হয়, ব্যাংকের টাকা ক্রাফট হয়ে যায়। তো এই সমস্ত কারণে জিওনি কোম্পানিটা পুরো ধূলিসাৎ হয়ে যায়, পরবর্তীকালে নিজেকে দেউলিয়া ঘোষণা করে, আর জিওনি কোম্পানি তো সে এখন আর কোনো স্মার্টফোন বার করে বলে আমার জানা নেই। পরের বন্ধু কমেন্ট করেছেন জসিম লস্কর, আন্ডার 20K বেস্ট ফোন S23 প্লাস কি আন্ডার 50K আসতে পারে BBDCL-এ? না, S23 প্লাস 50K নিচে আসবে না। তো S23 ফোনটা 50-55 হাজারে আসতে পারে এবং S22 35 থেকে 40 হাজারে পাওয়া যাবে। তো আমার মতে হয় S22 ফোনটাও আপনারা এখনও নিতে পারেন, কোনো রকম অসুবিধে নেই। আর হ্যাঁ, 40,000 টাকার বাজেটে অনেক কটা ফোনই রেকমেন্ড করা যায়। প্রথমত ক্যামেরার জন্য Vivo V30 Pro, দ্বিতীয়ত আপনি যদি পারফরমেন্স চান, OnePlus-এর ব্র্যান্ড ভ্যালু চান, OnePlus 12R, আর আপনি যদি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন চান IQ Neo 9 Pro, এই স্মার্টফোনটারও রিভিউ আসবে, একটু ওয়েট করুন। আর যদি আপনি স্যামসাংয়ের One UI কাস্টমাইজেশন চান, অনেকদিন পর্যন্ত আপডেট চান, আর স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু চান, তাহলে স্যামসাংয়ের S23 ফ্যান এডিশন এই ফোনটাও নেওয়া যায়। তবে S23 ফ্যান এডিশন এই ফোনটার দাম কিন্তু 35,000-এ চলে আসবে, একটু ওয়েট করুন, আরও দাম কমবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, অনেক বন্ধুর কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, যাদের কমেন্টের উত্তর দিতে পারিনি আরও একবার হাত জোর করে তাদের কাছে ক্ষমা প্রার্থী। পরবর্তী সপ্তাহে অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবসময় ভ্যালিড কোশ্চেন করবেন, যে প্রশ্নগুলো করবেন দেখবেন যাতে কয়েকজনের কাজে লাগে, সেই ধরনের উত্তরগুলো দেওয়াই আমি চেষ্টা করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।